আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস তোমাদের এসএসসি লেভেলে এবং ইন্টার লেভেলে। এসএসসি এবং এইচএসসি দুইটা সেক্টরেই কিন্তু এই কমপ্লিটিং সেন্টেন্সটা তোমার রয়েছে। এজন্য তোমাকে এটা খুব ভালো করে করতে হবে। এটার জন্য তোমাকে কিছু টেন্স, কিছু মিনিং এগুলো কিন্তু জানতে হবে। আমরা বারবার করে বলে থাকি ইংলিশ করার সময় তোমাকে জাস্ট একটা জিনিস ফলো আপ করতে হবে, সেটা হচ্ছে তুমি যে বাক্যটা বা যে সেন্টেন্সটা বা যেই টপিকসটা তুমি করতেছো সেটা কতটুকু কমপ্লিট করতেছো। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা ইফ। আমরা জানি ইফ অর্থ হচ্ছে যদি। এই যদি দিয়ে যতগুলো আমার সেন্টেন্স আসে বা যেই টাইপের সেন্টেন্সগুলো আসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা বিষয় আলোচনা করি, সেটা কমপ্লিটিং সেন্টেন্স। আসলে জিনিসটা কি? কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে যে আমরা কোনো বাক্যের ক্ষেত্রে, যেমন হচ্ছে আমি স্কুলে যাওয়ার পর, বা যদি আমি যদি আমার পাখির যদি হচ্ছে পাখা থাকতো, এরকম তো বাক্য শেষ হয় না, কিছুটা তো করতাম বা এরকম কিছু শোনার ইচ্ছা, অর্থাৎ অর্ধেকটা দেওয়া আছে, বাকিটুকু তুমি শুনবা। ওকে, অর্থাৎ এটা তোমার শোনার যে ইচ্ছে বা আগ্রহ সেটাই সাধারণত অর্ধেকটা দেওয়া থাকে, ওই অর্ধেকটা তোমাকে করতে হবে। এখন সেইখানে কিছু কনজাংশন যুক্ত থাকে, যেটাকে আমরা লিঙ্কিং ওয়ার্ডসও বলে থাকি। সাধারণত এটা দ্বারা যুক্ত থাকবে, তোমাকে এমনভাবে কমপ্লিট করতে হবে যেন সেই সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। আশা করি তোমরা খুব সহজে খুব ভালোভাবে এই টপিকসটা বুঝতে পারবে আজকে। কারো যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে তুমি একটু দেখবা। আজকে ইফের যতগুলো নিয়ম আছে, তোমার বই আছে, তোমার গাইড আছে, তোমার কাছে সব কিছু আছে। আমি কোথায় পড়তেছি, কার কাছে পড়তেছি এটা জানার দরকার নেই। আমি জাস্ট একটা জিনিস তোমাকে ফলো করতে বলি, সেটা হচ্ছে এটা, যে তুমি যখন ইংলিশ বইটা খুলবা, আজকে আমি ইফের যতগুলো বাক্য আছে এক জায়গায় করে ফেলবো। কোন বই আছে গ্রামারের কত নাম্বার বই আছে সেটা আমি দেখে নিব, আর সেটার ইফের যত বাক্য আছে সেটা নিয়ে বসবো। বসার পর তুমি সলিউশন করে দেখো, একটা দিন সলিউশন করো, ইফ নিয়ে তোমার আর চিন্তা থাকবে না। তো আমরা কেন চিন্তা করি? প্রত্যেকটা সাবজেক্টে আমার একটা কথা বলতে হয়, যে একটা বিষয় আসে আর কি, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিসকে কেন চিন্তা করি। আমি একটা করে কমপ্লিট করবো, ওটা আমি কমপ্লিট করবো, আমি মানুষকে বুঝাইতে পারবো। তো এটা যদি তোমার মধ্যে চলে আসে তাহলে তুমি পারবা, তাছাড়া কিন্তু কখনোই সম্ভব না। যাই হোক, আমরা স্টার্ট করি। লেটস স্টার্ট। আমরা কিভাবে এটাকে খুব সহজে, খুব ইজিভাবে সলিউশন করতে পারি। ওকে, তো দেখো, ফার্স্ট হচ্ছে ইফ। ইফযুক্ত আমরা সাধারণত 4 ধরনের বাক্য পাই। 4 ধরনের বাক্য দিছি। এই 4 ধরনের বাক্য বা সেন্টেন্স যে আমাদের আছে, এই 4 ধরনের সেন্টেন্স কিভাবে আসে আমাদের, বা কেমন ভাবে আসে, অর্ধেকটা দেওয়া থাকে, বাকি অর্ধেকটা তুমি কিভাবে পূরণ করবা সেটার জন্য কিছু রুলস লিখে দিছি। এখন সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তো দেখো, ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে, এখানে যদি আমরা লক্ষ্য করি, ইফ যুক্ত বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্যার অনেক প্রশ্নই আছে, অনেক স্টুডেন্ট আছে, ক্লাস 9-10 পড়ো, এখানেও অনেক 9-এর স্টুডেন্ট বসে আছো। তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই জিনিসটা বারবার ফলো আপ করা যাচ্ছে, যে তাদের মধ্যে এই জিনিসটা ভয়, যে আমি টেন্স পারি না স্যার, কোনটা কিভাবে চিনব। ভার্ব 1 থাকলে প্রেজেন্ট, ভার্ব 2 থাকলে পাস্ট, এইটুকু জানলেই যথেষ্ট। অনেক সময় ভার্ব 1 এর সাথে এস বাই এস থাকতেই পারে, সেটা থার্ড পারসন সিঙ্গুলার হইলে, আর বাকি সব ক্ষেত্রে ভার্ব 1 বসে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে আমার স্ট্রাকচার, সেটা শুধুমাত্র এই যে প্রেজেন্ট ইনডিফিনিট ভার্ব 1 অথবা ভার্বের সাথে এস বাই এস থাকে, এস অথবা এস, আর কিছু জানার দরকার নেই, বাকিটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা সকল কন্টিনিউয়াসে জানি ভার্বের আইএনজি বসে, সকল পারফেক্টে জানি ভার্ব 3 বসে। তাহলে যে কোনো পারফেক্ট থাকলে আমরা বুঝতে পারবো ভার্ব 3। হ্যাভ হ্যাজ থাকবে, হ্যাভ হ্যাজ হ্যাড, এই 3টা শব্দের পারফেক্টে থাকবেই। আর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের আইএনজি থাকবে। তো টেন্স আর কি আছে, টেন্স তো নাই। এখন বাকি 2টা টেন্সের, শুধুমাত্র পৃথিবীতে যত প্রকার টেন্স আছে, যত প্রকার সেন্টেন্স আছে, 2টা মাত্র সেন্টেন্সের হেল্পিং ভার্ব থাকে না। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে কি, আর পৃথিবীর সকল সেন্টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব থাকে। তাহলে আমরা আপাতত এইটুকু জানি যে ভার্বের 1 অথবা ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এই ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্সে পরিণত করব। পরে যে সেন্টেন্সটা নিব, দেখো, আমার যদি এটা থাকতো আমি ওটা করতাম, মানে ওটা ভবিষ্যতে করব, তার মানে আমার থাকতে হবে তারপর না করব, তো এটা ভবিষ্যৎ আসবে। এই জন্যে ফিউচারের যে স্ট্রাকচার, সেটা সাবজেক্ট আর ভার্ব তো থাকবেই, সাবজেক্ট আর অবজেক্ট থাকবে। এই জন্যে তোমার হচ্ছে শেল অথবা উইল। আমরা সব ক্ষেত্রে উইল ব্যবহার করি, শেল খুব কম ব্যবহার করি, তো তুমি উইল দিয়েই করবা, উইল প্লাস ভার্ব 1। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আমরা শেলও ব্যবহার করি, কোনো সমস্যা নেই, তবে উইল দিয়ে সবগুলাই করলেও কোনো আপত্তি নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যান্সার কি দিব? ইফ হি কামস হিয়ার,
যদি সে এখানে আসে, যদি সে এখানে আসে, এখানে আমি একটা বাক্য দিছি, হাজার হাজার বাক্য এরকম লেখা যাবে। আমি সহজ বাক্য দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা যে বাক্যটা করবা সেটার যে ওয়ার্ডটা আছে, যে বাক্যগুলো আছে, সেটা তুমি একটু হচ্ছে মিনিংগুলো করার চেষ্টা করবে, তাহলে তুমি ইংলিশে ইমপ্রুভ করতে পারবা। না হলে ইংলিশে কিন্তু ইমপ্রুভ হবে না। প্লিজ ডোন্ট মুভ। এক্ষেত্রে দেখো, যদি তুমি এটা করো, যদি তুমি এটুকু খাও, যদি তুমি পড়ো, যদি তুমি হাঁটো, এরকম হাজার হাজার বাক্য তৈরি করা যাবে, হাজার হাজার। এখন আরেকটা প্রশ্ন তোমার কাছে, তুমি মনে করতে পারো স্যার আমার পাশের জন যে বসে আছে সে একটা বাক্য লিখছে, আমি একটা বাক্য লিখছি, সেটা কি হবে না? আসলে এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে মানে খুব ভালো দিক, সেটা হচ্ছে তুমি তোমার মতো করে বাক্য দিতে পারো। স্ট্রাকচার ঠিক রাখে, স্ট্রাকচার বুঝো তো, গঠন এটা যদি ঠিক রাখে, তুমি তোমার মতো ইচ্ছে মতো করে বাক্য দাও, কোনো ধরনের প্রবলেম নেই। তাহলে আমরা ইচ্ছে মতো বাক্য দিই। এক্ষেত্রে এখানে দেখো, ইফ হি কামস হিয়ার, যদি সে এখানে আসে, তার মানে আমি এখানে সাবজেক্ট নিতেই পারি আই উইল। দেখো উইল গো, এখন তুমি অবজেক্ট নিলে নিতে পারো, না নিলে নাই। আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, বা আই উইল গো, আমি যাব। অথবা ইফ হি কামস হিয়ার, যদি সে এখানে আসে, আমি আসবো না। কোনো প্রশ্ন আছে? আমি আসবো না। যদি সে এখানে আসে, আমি এটা করব। যদি সে এখানে আসে, আমি খাবো। যদি সে এখানে আসে, আমি তার সাথে কথা বলবো। কোনো প্রবলেম আছে? যদি সে এখানে আসে, তাকে কি আমি পিটাবো? কোনো প্রবলেম নাই তো। তুমি তোমার মতো করে বাক্য দাও, ইচ্ছে মতো বাক্য দাও, তবে এমন বাক্য দিতে যায় না যেটা ওয়ার্ড মিনিংয়ে জানো। ঠিক আছে? ইজি বাক্য দেওয়ার চেষ্টা করো। আশা করি বুঝতে পারছো এটা সবাই। তার মানে ইফ যুক্ত বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা স্ট্রাকচার দিয়ে দিছি উইল প্লাস ভার্ব। এখন সাবজেক্ট তুমি কি নিবা, অবজেক্ট তুমি কি নিবা, ইটস ইওর চয়েস। ওকে, নেক্সট। ইফ যুক্ত বাক্য যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আমরা এখন অনেকেই বলতে পারি স্যার পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা, চিনবো কিভাবে? আমি একটু আগেই বললাম দুইটা টেন্সের হেল্পিং ভার্ব থাকে না, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে ভার্ব টু। কি থাকবে? ভার্ব টু। এখন ভার্ব টু মানে সাবজেক্টের পরে ভার্ব টু থাকবে, অর্থাৎ ভার্ব যে থাকবে, ভার্বের শুধু 2 নাম্বার ফর্ম থাকবে। একটাই মাত্র সেন্টেন্স, একটাই মাত্র হচ্ছে এইটার স্ট্রাকচার, যে ভার্ব টু থাকলেই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে উচ্চারণটা কেমন হবে দেখো। ওই বাক্যটাই আমি দিছি জাস্ট একটু তোমাদের বোঝার জন্য, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো, তারপর তুমি প্র্যাকটিস করো, সমস্যা নেই। ইফ হি ক্যাম হিয়ার, দেখো ভার্ব টু আছে, কামের পাস্ট ফর্ম হচ্ছে ক্যাম। ইফ হি ক্যাম হিয়ার, তার মানে এখানে আমরা জানি ল লে লাম, ততে তাম, এরকম শব্দ উচ্চারণ হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তো আমরা যদি এরকম বাংলায় উচ্চারণ করি, যদি সে এখানে আসতো, যদি সে এখানে আসতো, বা ও যদি সেখানে আসে, তাহলে এরকম বাক্য, মানে আসতো পাস্টে চলে গেল না। তার মানে যদি সে এখানে আসতো, তাহলে আমি এটা করতাম, আমি তার সাথে কথা বলতাম, আমি তার সাথে যাইতাম। উচ্চারণটা এরকম হইলো না? এর আগের যে বাক্যটা ছিল কেমন হইলো? যদি সে আসে আমি যাব। আর এটা আসলো কি? যদি সে আসতো আমি যাইতাম। দেখো একটু মিনিংগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। দেখো কতটা সহজ। ইংলিশ আসলে সহজ, আমরা জটিল করে ফেলছি। যে কোনো সাবজেক্টই সহজ তোমার কাছে তখন হবে যখন তুমি ওটা বুঝতে পারবা। আর যদি বুঝতে না পারো, আজীবন ওই সাবজেক্টটা তোমার কাছে হার্ড মনে হবে, আজীবন মনে হবে। এখন তুমি বুঝো যে তুমি কোনটা করতে চাও। এখনো অনেক সময় একটা স্টুডেন্ট যদি চায় নিজের লাইফটাকেই চেঞ্জ করতে পারে, নিজের মুভমেন্টটাই চেঞ্জ করতে পারে, সেটা তোমার উপর ডিপেন্ড করে কতটা তুমি করতেছো। দেখো তাহলে অ্যান্সার কি আসতেছে? যদি সে সেখানে এখানে আসতো, তাহলে ওই ধরনের যদি আমি বাক্য লিখি, তাহলে কি আসতো? আই উড। দেখো এখানে ফিউচার ইন দা পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটই থাকবে, কিন্তু এই যে উইলটা শুধুমাত্র কি হয়ে যাবে? উড, অথবা শেল থাকলে শুড, শেল দেওয়ারে দোকান, প্লাস হচ্ছে কি ভার্ব ওয়ান। তাহলে এক্সট্রা স্ট্রাকচার একই, জাস্ট উইলের জায়গায় আমরা কি দিয়ে দিব? উড দিয়ে দেব। তাহলে আই উড গো দেয়ার, আমি সেখানে যাইতাম, আমি তার সাথে কথা বলতাম। তাহলে আই উড টক উইথ হিম, আমি তার সাথে কথা বলতাম। ঠিক আছে? অথবা কি দিতে পারো? আমি তাকে মারতাম, আই উড বিট হিম, আমি তাকে পিটাইতাম, তাই না? আর অন্য মানে তুমি তোমার মতো করে যা ইচ্ছা তাই দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তারপর দেখো এখানে আমি যদি আরো ইচ্ছে মতো বাক্য দেই, সে যদি আমার সাথে কথা বলতো, সে যদি আমার সাথে দেখা করতো, তারা যদি এই কাজটা করতো, সে যদি ভালো মতো পড়াশোনা করতো, এই ধরনের বাক্য কিন্তু বোর্ড এক্সামে খুব আসে। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি নিয়মিত পড়তা, যদি তুমি নিয়মিত পড়াশোনা করো, যদি তুমি হচ্ছে নিয়মিত হচ্ছে স্কুলে যাও,
ভালো রেজাল্ট করবা, স্বাভাবিক। এই ধরনের বাক্য কিন্তু হিউজ পরিমাণ আসছে। জাস্ট তুমি স্ট্রাকচার মনে রাখো, তারপর যে কোনো ধরনের বাক্য তুমি সলিউশন করো। অনেক অনেক ইজি, অনেক ইজি। জাস্ট হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করি। যা করছো এতদিন থেকে ওটা বাদ দিয়ে এখন একটু চিন্তা করো পড়াশোনাটা, অনেক কাজে লাগবে। দেখো এরপরে দেখো এখানে আছে ইফ যুক্ত বাক্য যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমরা পারফেক্ট টেন্সের গঠন জানি। এখানে পাস্ট পারফেক্ট যেহেতু, তার মানে হ্যাড প্লাস ভার্ব 3, হ্যাড প্লাস ভার্ব 3 এখানে আমি লিখে দিচ্ছি। হ্যাড প্লাস ভার্ব 3 হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এখন ফিউচার ইন দা পাস্ট পারফেক্ট, তাহলে ফিউচার টেন্সের গঠনে তো উইল উড থাকবে, পাস্ট আছে যেহেতু তাহলে উইলটা কি হয়ে যাবে উড। তার মানে এখানে পারফেক্ট টেন্সে সর্বদাই হ্যাভ বসে, উড হ্যাভ তারপর ভার্ব 3। তার মানে এখানে স্ট্রাকচার কি হলো ফিউচার ইন দা পাস্ট পারফেক্ট। আসলে ফিউচার ইন দা পাস্ট পারফেক্ট তো এটার শব্দ নাই, তো হচ্ছে পাস্টটা আসবে হচ্ছে উইলটা উড করার জন্য, আর পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাভ প্লাস ভার্ব। ঠিক আছে, তার মানে এটার অ্যান্সার কি আসতেছে, যদি সে এখানে আসিয়া থাকতো, বা ওই বাক্যই বলতে পারো আগেরটাই, যদি সে এখানে আসতো, তাহলে আমরা এখানে অ্যান্সার কি লিখতাম, আই উড হ্যাভ, গোয়ের জায়গায় এখানে ভার্ব 3 করে দাও, গান দিয়ে। দেখো অনেক সহজ বাক্য, এটা জাস্ট আমি সহজভাবেই দিছি। তো এখানে দেখো এই বাক্য খুব একটা আসে না, প্রথম বাক্য, দ্বিতীয় বাক্য আর লাস্ট বাক্যটা সবচেয়ে বেশি আসে। তো আমরা সেটা প্র্যাকটিস করবো। এটা জাস্ট জানার জন্য তুমি একটু মনে রাখবা, ঠিক আছে? কোনো জিনিস জানতে হয়, এখন জানার সময় তোমাদের জানার সময় কোনো কিছু ঘাটতি করতে হয় না, তুমি যখন এক্সাম ভিত্তিক প্রিপারেশন নিবা তখন আলাদা বিষয়। ওকে, তারপরে কোশ্চেন দেখো, ইফযুক্ত বাক্য যদি অবাস্তব হয়, অবাস্তব যেমন আমার যদি এটা থাকতো ওটা থাকতো, আমি যদি পাখি হইতাম, আমি যদি রাজা হইতাম, রাজার দিন তো শেষ, আমার এখন আর পৃথিবীতে রাজা মহারাজা এগুলো চলে নাই। তার মানে আমি যদি রাজা হইতাম, আমি যদি পাহাড় হইতাম, আকাশ হইতাম, এগুলো কি সম্ভব কোনোদিন? সম্ভব কখনো? তার মানে যেটা সম্ভব নয় সেটা হচ্ছে অবাস্তব, কল্পনার জগতে থাকে। অর্থাৎ কল্পনায় তুমি ভাবে নিচ্ছ, ইস আমি যদি এটা হইতাম, আমার যদি এরকম থাকতো, আমি যে কি করে ফেলতাম, চিন্তায় মানে থাকার আগেই তুমি যে কি করে ফেলতাম ওটা ভাবনা শেষ। আসলে এই ধরনের ভাবনা না, আসলে বাস্তব হচ্ছে এটা, আমার যেটুকু আছে সেটুকুই আমি হ্যাপি থাকি। তবে হ্যাঁ, আমার বাক্য যেহেতু এই টাইপের করতে হবে, তো আমি ওই ধরনের বাক্যটা সলিউশন করার চেষ্টা করি। তাহলে আমরা কি বলবো এখানে? এখানে বলছে ইফ যুক্ত বাক্যটি যদি অবাস্তব হয়, কি হয়? অবাস্তব হয়। তাহলে আমরা কি করব? ইফ যুক্ত বাক্যটি অবাস্তব হলে পরেরটা লেখা আছে দেখো, ফিউচার ইন দা পাস্ট টেন্স। ফিউচার ইন দা পাস্ট টেন্সের স্ট্রাকচার আমরা এখানে দিছি উড প্লাস ভার্ব 1। তাহলে এখানে আমি দিচ্ছি উড প্লাস কি ভার্ব 1, অথবা হচ্ছে এখানে বলছে পাস্ট পারফেক্ট, তাহলে হচ্ছে উড হ্যাভ প্লাস হচ্ছে কি ভার্ব 3, এটার স্ট্রাকচার। তো তুমি এটা দুইটা ইউজ করতে পারো, সমস্যা নাই। তো আমার হচ্ছে এই পাশে যদি পারফেক্ট থাকে তাহলে আমরা এটা ইউজ করব, আর এই পাশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এটা আমরা ইউজ করব। এটুকু মনে রাখলেই যথেষ্ট। তাহলে আমরা খুব সহজে যদি এটা আলোচনা করি, তাহলে কি এখানে অ্যান্সারটা, এখানে প্রশ্ন কি দেওয়া আছে, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, তাহলে এটা সবাই চাবে যে আমি উঠতে পারতাম, তাই না? তাহলে এখানে আমরা অ্যান্সার কি দিব, আই উড ভার্ব 1 দাও, তাহলে কি হবে, ফ্লাই ইন দা স্কাই, আই উড ফ্লাই ইন দা স্কাই। ঠিক আছে, তার মানে এইখানে যে অ্যান্সারটা আসবে এটা কিন্তু অনেক মজাদার অ্যান্সার আসবে, এবং মজাদার বাক্যগুলো আসবে। কারণ মনে করো যে আমি যদি তুমি হতাম, আমার যদি তোমার মতো এটা থাকতো, আমার যদি ওটা থাকতো, আসলে বিষয়গুলো এরকম। আমরা সবাই চাই, পৃথিবীতে কেউ কখনো তো কোনো জিনিস নিয়ে সন্তুষ্ট না, একটার পর একটা সে চাইতেই থাকবে। আর সে যদি ওইটা পায় তাহলে আরেকটা জিনিস চাবে, এটা স্বাভাবিক। আর এটা মানুষের মতো সৃষ্টিকর্তা প্রদত্ত, কিছু করার নেই। চাওয়ার কোনো শেষ নাই, পাওয়ার কোনো হিসাব নাই। তো যাই হোক, আমরা একটু এখানে লাস্ট বাক্যটা আবার একটু আলোচনা করি। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি যদি পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ঠিক আছে, তার মানে এখানে যদি থাকতো ইফ আই ওয়ার এ কিং, যদি আমি কি হতাম, রাজা হতাম। ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটি কি থাকতো, কার থাকতো। ইফ আই হ্যাড এ বিল্ডিং অর ফ্ল্যাট, যদি আমার একটি কি থাকতো, ফ্ল্যাট থাকতো, আমি মেলা কিছু করতাম, তাই না? অনেক কিছু করতাম, আমরা অনেক কিছু বলতেই পারি, স্বাভাবিক। তো আমরা এখানে অসংখ্য বাক্য করতে পারি, জাস্ট স্ট্রাকচারটা মনে রাখে তুমি ইচ্ছে মতো একটা বাক্য দিয়ে দাও, কোনো সমস্যা নেই। আশা করি ইফের যে নিয়মগুলো আছে তোমরা বুঝতে পারছো, এবং খুব সহজে এখন থেকে আশা করি সেটা সলিউশন করতে পারবা। তুমি হচ্ছে ভালো মতো একটু প্র্যাকটিস করো, ইফ নিয়ে যেন পরবর্তীতে আর কোনো কোশ্চেন না থাকে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।